আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি দর্পণের নিয়মিত আয়োজন আজকের দুনিয়ায়। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। চলুন জেনে নেওয়া যাক সারা বিশ্বে এ পর্যন্ত ঘটে যাওয়া প্রধান খবরগুলো। পরমাণু প্রকল্প নিয়ে ইরানকে আলোচনার টেবিলে ফেরাতে চায় যুক্তরাষ্ট্র। এর জন্য তৎপরতা শুরু করেছে ওয়াশিংটন। ইরান একটি বেসামরিক পরমাণু প্রকল্প গড়ে তোলার জন্য দেশটিকে $৩,০০০ কোটি সহায়তা দেওয়ার বিষয়টি মার্কিন প্রশাসনের আলোচনায় রয়েছে। ভাবা হচ্ছে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং জব্দ থাকা দেশটির অর্থ ছাড়ের কথাও। যুক্তরাষ্ট্রের এমন তৎপরতার কথা এখন আনুষ্ঠানিকভাবে সামনে আসেনি, তবে এই নিয়ে জানাশোনা আছে এমন 4টি সূত্র সিএনএনকে জানিয়েছে এসব তথ্য। সূত্রগুলো বলছে টানা 12 দিন চলা ইরান ইসরায়েল সংঘাতের মধ্যেও তেহরানের সঙ্গে পর্দার আড়ালে আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা। যুদ্ধবিরতির পরও এই আলোচনা চলছে। সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী চলমান সংকটের মধ্যেও ইউরেনিয়াম সমৃদ্ধ করার বিষয়ে ছাড় না দেওয়ার ইঙ্গিত দিয়ে যাচ্ছে তেহরান। এর বিপরীতে অবস্থান নিয়েছে ওয়াশিংটন। ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দেওয়া হবে না এমন সিদ্ধান্তের সঙ্গে কোনো আপোষ তারা করতে চায় না। এই শর্ত মাথায় রেখে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে বিভিন্ন প্রস্তাব সাজাচ্ছেন মার্কিন কর্মকর্তারা। 13 জুন ইরান ইসরায়েলের মধ্যে সংঘাত শুরু হয়। এর মধ্যে 21 জুন রাতে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর আগের দিন 20 জুন হোয়াইট হাউসে এক গোপন আলোচনায় বসেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপসাগরীয় অঞ্চলে দেশটির মিত্ররা। এই বৈঠকে আলোচনা হওয়া বিভিন্ন সূত্র সিএনএনকে জানিয়েছে, ওই তথ্যের মধ্যে রয়েছে ইরানের নতুন একটি পরমাণু প্রকল্প শুরুর জন্য $20 থেকে $30 বিলিয়ন বিনিয়োগের কথা। এই প্রকল্পে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না তেহরান। প্রকল্পগুলো বেসামরিক কাজে ব্যবহৃত হবে, তবে এই অর্থ সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আসবে না। ওয়াশিংটনের চাওয়া মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের অংশীদার দেশগুলোই এই খরচ বহন করবে। ইরানকে আরও কিছু ছাড় দেওয়ার কথা ভাবা হচ্ছে। সিএনএনের নজরে আসে একটি খসড়া অনুযায়ী বিদেশি বিভিন্ন ব্যাংকে জব্দ থাকা $600 কোটি ব্যবহারের অনুমতি দেওয়া হবে ইরানকে। হামলায় ক্ষতিগ্রস্ত ফোর্দো পরমাণু স্থাপনা নতুন করে গড়ে তুলতে উপসাগরীয় অঞ্চলে মার্কিন মিত্র দেশগুলোর সহায়তা দেওয়ার কথা উঠেছে। সেখানে আরও ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে না ইরান। ইরানে আবারও বোমা হামলার হুমকি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হলে দেশটিতে আবারও বোমা হামলা করা হবে। গত 21 জুন ইরানের ফোর্দো, নাতানজ এবং ইস্পাহান পরমাণু স্থাপনায় B-2 বোমারু বিমান ব্যবহার করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। এই হামলার পর তেহরানের পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা যদি দমানো না যায়, তাহলে ট্রাম্প নতুন করে হামলার কথা বিবেচনা করবেন কিনা সংবাদ সম্মেলনে এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, অবশ্যই, এটি প্রশ্নাতীত। ইরানের মার্কিন হামলার আগে গত 13 জুন হামলা চালায় ইসরায়েল। এরপর থেকে টানা 12 দিন ধরে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলে। এ সংঘাতে ইরানের সর্বোচ্চ নেতা বাজেভাবে মার খেয়েছেন। শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় 23 জুন ইরান ইসরায়েল যুদ্ধবিরতির বিষয়ে তিনি বলেন, সংঘাত থামানোর জন্য সেটি ছিল উপযুক্ত সময়। এর আগে ন্যাটো সংবাদ সম্মেলনে এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, তেহরান যদি আবারও পারমাণবিক কার্যক্রম শুরু করে যুক্তরাষ্ট্রকে আবার বোমাবর্ষণ করবে? এ সময় ট্রাম্প সরাসরি জবাব দেন, অবশ্যই। এ মুহূর্তে ইরান কিছুই সমৃদ্ধ করতে চায় না, তারা কেবল ঘুরে দাঁড়াতে চায়। ট্রাম্প আরও বলেন, তারা বোমা পাবে না, আর তারা ইউরেনিয়ামও সমৃদ্ধ করতে পারবে না। তবে ট্রাম্প ইঙ্গিত দেন, ভবিষ্যতে ইরানের সঙ্গে কিছুটা সম্পর্ক উন্নয়নের সম্ভাবনাও রয়েছে। তিনি বলেন, আমরা ধারণা করছি শেষ পর্যন্ত আমাদের ইরানের সঙ্গে একটা ভালো সম্পর্ক গড়ে উঠবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে এই ইস্যুতে ইরানের অবস্থান স্পষ্ট করেছেন তিনি। বক্তব্যে খামেনি বলেছেন, ট্রাম্প আমাদের সামনে সত্য স্পষ্ট করেছেন, পরিষ্কারভাবে বুঝিয়ে দিয়েছেন যে যুক্তরাষ্ট্র আসলে কি চায়। যুক্তরাষ্ট্র তখনই সন্তুষ্ট হবে যখন আমরা পরাজয় স্বীকার করব এবং তাদের কাছে আত্মসমর্পণ করব। কিন্তু এমনটা কখনো ঘটবে না। ইরান কখনো মাথা নত করবে না। আমরা শক্তিশালী জাতি। টানা 12 দিন সংঘাতের পর যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে গত 23 জুন যুদ্ধবিরতিতে যায় ইরান ইসরায়েল। যুদ্ধবিরতি ঘোষণার 2 দিন পর বৃহস্পতিবার প্রথমবারের মতো ভাষণ দেন খামেনি। ভাষণে তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাতে ইরানের বিজয় হয়েছে। ভাষণের আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেওয়া এক পোস্টে ইরানের সর্বোচ্চ নেতা বলেন, যুক্তরাষ্ট্র এই যুদ্ধ থেকে কোনো সাফল্য অর্জন করতে পারেনি। ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে এক কঠিন থাপ্পড় মেরেছে। ইংরেজি ভাষায় দেয়া এক বার্তায় খামেনি বলেন, আমেরিকার মুখে কঠিন থাপ্পড় মেরেছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। ট্রাম্প এক ভাষণে বলেছিলেন, ইরানকে আত্মসমর্পণ করতে হবে।
ট্রাম্প সেই সত্য উন্মোচন করেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র কেবল ইরানের আত্মসমর্পণে সন্তুষ্ট হবে, কিন্তু ইরান কখনোই আত্মসমর্পণ করবে না। আমাদের জাতি শক্তিশালী। ইরানের বিরুদ্ধে যদি কেউ আবারও আগ্রাসন চালানোর চেষ্টা করে তাহলে এর জন্য চড়া মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের নেতা। তবে তিনি বলেন, ইহুদিবাদীরা কখনো ভাবেনি তারা ইরানের কাছ থেকে এমন ধাক্কা খাবে। আমাদের সশস্ত্র বাহিনী শত্রুদের বিভিন্ন প্রতিরক্ষা ব্যবস্থাকে পাশ কাটিয়ে তাদের প্রাণকেন্দ্রগুলোতে আঘাত এনেছে। ফিলিস্তিনের গাজা উপত্যকার বিভিন্ন এলাকায় শুক্রবার এবং তার আগের 2 দিনে অন্তত 15 জন ইসরায়েলি সেনা নিহত হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, শুক্রবার উত্তর গাজার তুফা এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যানকে লক্ষ্য করে বিস্ফোরক রকেট ছড়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডস। এতে ওই সাঁজোয়া যানে থাকা 17 জন ইসরায়েলি সেনার মধ্যে 7 জন নিহত হন এবং আহত হন বাকি 10 জন। তুরস্কের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা আনাদুলা এজেন্সি জানিয়েছে, তারা আগের দিন বৃহস্পতিবার গাজার প্রধান শহর গাজা সিটি এলাকায় আল কাসাম ব্রিগেডের গুলিতে নিহত হন এক ইসরায়েলি নেতা। বার্তা সংস্থা আনাদুলা জানিয়েছে, আগের দিন বৃহস্পতিবার গাজার প্রধান শহর গাজা সিটি এলাকায় আল কাসাম ব্রিগেডের গুলিতে নিহত হন এক ইসরায়েলি সেনা। এছাড়া এ সময় বিস্ফোরক রকেট ছুড়ে ইসরায়েলি বাহিনীর 2টি মার্কাভা ট্যাঙ্ক, একটি সাঁজোয়া যান এবং 2টি বুলডোজার ধ্বংস করা হয়। আগের দিন বুধবার দক্ষিণ গাজার খান ইউনিসে আল কাসাম ব্রিগেডের গুলি ও রকেট হামলায় নিহত হন আরও 7 ইসরায়েলি সেনা। নিহতদের মধ্যে একজন লেফটেন্যান্ট পদমর্যাদার সেনা কর্মকর্তা ছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী গত মার্চে যুদ্ধবিরতি ভেঙে গাজায় ফের ইসরায়েলি বাহিনীর অভিযান শুরু হওয়ার পর এই প্রথম এত অল্প সময়ের ব্যবধানে গাজায় এত সংখ্যক ইসরায়েলি সেনা নিহত হলো। 15 মাস যুদ্ধ করার পর যুক্তরাষ্ট্র ও মধ্যস্থতাকারী অন্যান্য দেশগুলোর চাপে বাধ্য হয়ে গত 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি ঘোষণা করে ইসরায়েল। কিন্তু বিরতির 2 মাস শেষ হওয়ার আগেই 18 মার্চ থেকে ফের অভিযান শুরু করে দখলদার বাহিনী। সেই সঙ্গে গাজায় খাবার ও অন্যান্য ত্রাণ সামগ্রী প্রবেশেও বাধা দেওয়া হচ্ছে। ফলে ভয়াবহ মানবিক বিপর্যয় শুরু হয়েছে উপত্যকাটিতে। যে 251 জন পণবন্দীকে হামাসের যোদ্ধারা ধরে নিয়ে গিয়েছিল তাদের মধ্যে অন্তত 35 জন এখনও জীবিত আছেন বলে ধারণা করা হচ্ছে। সামরিক অভিযানের মাধ্যমে তাদের উদ্ধার করার ঘোষণা দিয়েছে আইডিএফ, যদিও তাতে সফল হতে পারেনি। হামাস বলছে, যুদ্ধবিরতি চুক্তি ছাড়া তারা একজন পণবন্দীকে মুক্তি দেবে না। ইউক্রেনে রাশিয়ার হামলার কারণে ইউরোপীয় ইউনিয়ন মস্কোর বিরুদ্ধে 18টি নিষেধাজ্ঞামূলক প্যাকেজ ঘোষণা করেছে। একই নীতিতে ইসরায়েলের বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা জারি করা হবে না। ইইউতে এই একই প্রশ্ন তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। আয়ারল্যান্ড তার এই বক্তব্য সমর্থন করেছে। সম্প্রতি ইইউ নেতাদের হাতে একটি প্রতিবেদন এসেছে। সেটি প্রকাশ্যে আনা না হলেও জার্মান সংবাদ মাধ্যম ডয়েচে ভেলের হাতে এসে পৌঁছেছে সেই প্রতিবেদন। একাধিক গুরুত্বপূর্ণ সংস্থার তৈরি করা প্রতিবেদনে গাজার পরিস্থিতি তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, ইসরায়েলের আক্রমণের ফলে প্রায় 55,000 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে বহু সাধারণ মানুষ আছে। মৃত্যু হয়েছে গাজায় ত্রাণ নিয়ে যাওয়া মানবাধিকার কর্মীদের। ইসরায়েল খাবার এবং ওষুধ ঢুকতে বাধা দিয়েছে, যার ফলে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সবকিছুই মানবাধিকার বিরোধী কাজ বলে মন্তব্য করা হয়েছে এই প্রতিবেদনে। প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী সরব হয়েছেন। তার বক্তব্য, গাজায় ইসরায়েল যা করেছে তা এক কথায় যুদ্ধ অপরাধের বিপর্যয়কর পরিস্থিতি বলা যেতে পারে। এর জন্য ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি বাতিল করে নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে জানিয়েছেন তিনি। ইসরায়েল অবশ্য বারবার তাদের কৃতকর্ম যুদ্ধ অপরাধ নয় বলে দাবি করেছে। তারা বলছে তাদের লড়াই শুধু হামাসের বিরুদ্ধে। কিন্তু স্পেনের বক্তব্য, ইসরায়েল ইইউর সঙ্গে সই করা চুক্তির 2 নম্বর ধারা অমান্য করেছে। এর ভিত্তিতে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করা উচিত বলে দাবি করছে স্পেন। আয়ারল্যান্ড স্পেনকে সমর্থন করে বলেও অধিকাংশ দেশ স্যানচেজের বক্তব্যকে সমর্থন করেনি। নিয়ম হলো, এমন নিষেধাজ্ঞা জারি করতে হলে ইইউর 27টি দেশকেই একমত হতে হবে। জার্মানি, হাঙ্গেরি, বুলগেরিয়া, অস্ট্রিয়া এখনও ইসরায়েলের বন্ধু দেশ। জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মার্জ বলেছেন, স্পেনের এই দাবি জার্মান সরকারের পক্ষে মেনে নেওয়া অসম্ভব। গাজা উপত্যকায় সামরিক অভিযান ব্যর্থ হয়েছে বলে মনে করেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধী দলীয় নেতা ইয়ার লাপিদ। গাজায় অভিযান শিগগিরই বন্ধের জন্য প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে আহ্বান জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় এক্সে পোস্ট করা এক বার্তায় লাপিদ বলেন, গাজায় আমরা যা করছি তা আর কাজ করছে না। এই যুদ্ধ একটি অচলাবস্থা তৈরি করেছে এবং এখন সময় এসেছে গাজায় সামরিক অভিযান থামানোর। যখন কোনো কৌশল ব্যর্থ হয় তখন তা পরিত্যাগ করতে হয়। গাজায় ধ্বংসযজ্ঞ চালানোর পরিবর্তে সেখানে আটক ইসরায়েলি পণবন্দীদের উদ্ধারে বেশি মনোযোগ দেওয়া উচিত। উল্লেখ করে এক্স পোস্টে ইয়ার লাপিদ নেতা আরও বলেন, আমাদের নাগরিকরা এখনও গাজায় বন্দী হয়ে আছে। তাদের উদ্ধারের ব্যাপারটি এখনও অনিশ্চিত। এই যুদ্ধ থেকে আমরা আসলে আর কি পাবো তা আসলে কেউই বুঝতে পারছে না। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি দর্পণ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।